নমস্কার, গল্পকথকৃতি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবারও চলে এসেছি একটা নতুন উপন্যাস নিয়ে। আজকে শুরু করব নারায়ণ সান্যালের লেখা তাজের স্বপ্ন। এই উপন্যাসের আজকে শুনবেন আপনারা প্রথম পর্ব। কালো রঙের সিডান বডি গাড়িটা বড় রাস্তা ছেড়ে স্টেশনের প্রবেশপথে পোর্টিকোর নিচে এসে অবশেষে থামল। ভালো করে তখনও ভোরও হয়নি। কুয়াশার অবগুণ্ঠনে দূরের গাছপালা সব অস্পষ্ট। রাস্তার ধারে এক পায়ে খাড়া বিজলিবাতিগুলো রাতচড়া মাতালের ঘোলাটে চোখ মেলে চেয়ে আছে ঘন কুয়াশার দিকে। তারই আবছা আলোয় সামনের দিকে কিছুটা পর্যন্ত নজর চলে। পূব আকাশের একটা কোণা ক্রমশ ফর্সা হয়ে আসতে শুরু করেছে। রাত আঁচলের আড়ালে যা কিছু সঙ্গোপন ছিল ক্রমে ক্রমে রূপে রেখায় তা ফুটে উঠতে শুরু করেছে এখানে ওখানে। গাড়ির কাছে জমেছে শিশির, চিকচিক করছে স্টেশন বাড়ির প্রতিফলিত আলোয়। মিউনিসিপ্যালিটির ঝাড়ুদারের দল নাকে ফেটটা জড়িয়ে ধুলোর ঝড় তুলেছে রাস্তায়। কালো গাড়িখানায় ৩ জন যাত্রী, ড্রাইভার ছাড়া। চালকের পাশে মাঝবয়সী একজন ভদ্রলোক, সর্বাঙ্গ কালো ওভারকোটে ঢাকা। কানের পাশে চুলগুলোয় পাক ধরেছে। পিছনের সিটে একজন স্যুটধারী বৃদ্ধ, চোখে মোটা ফ্রেমের চশমা, বুদ্ধিদীপ্ত উজ্জ্বল চেহারা। দেখলেই বোঝা যায় জীবনে সুপ্রতিষ্ঠিত। গুরুদায়িত্ব বয়ে বেড়াবার মতো ব্যক্তিত্ব আছে তার চেহারায়। এক মাথা প্লাটিনাম ব্লন্ড সাদা চুল, পিছনে ফেরানো, ঠোঁট দুটি চাপা, গোঁফদাড়ি কামানো। তীক্ষ্ণ দৃষ্টিতে তিনি তাকিয়েছিলেন পাশে বসা গাড়ির তৃতীয় যাত্রীটির দিকে। স্টেশন চত্বরে গাড়ি এসে দাঁড়ালো। ওরা নামলেন। ট্রেন আসার সময় হয়েছে। শীতের সকাল, কলগুঞ্জন জেগেছে শীতকাতুরে স্টেশনের বুকে। মাথা মুখ পাগড়ির ফেটটিতে ঢাকা 2 জন কুলি এগিয়ে আসে গাড়ির দিকে। ড্রাইভার পিছনের কেরিয়ারের ঢাকনাটা খুলে দেবার উপক্রম করতেই রাশভারী বৃদ্ধ ভদ্রলোক হঠাৎ সেই তৃতীয় যাত্রীটির দিকে ফিরে বলেন, এর ভেতর কি আছে প্রিয়? বৃদ্ধ যাকে প্রিয় সম্বোধন করলেন, গাড়ির সেই তৃতীয় যাত্রীটির চেহারাখানা দেখবার মতো। সুন্দর, সুগঠিত ইত্যাদি বিশেষণে যেন তার আকৃতির বৈশিষ্ট্যটাকে পুরোপুরি বোঝানো যাবে না। দীর্ঘায়ত পেশিবহুল দেহাবয়বের উপর মুখখানা বেমানান। বেমানান এজন্য যে তার পিঙ্গল অবিন্যস্ত চুলে, তার উদাস অর্থহারা চাহনিতেই কেমন যেন একটা কৈশোরের ছাপ। যেন মনটা তার যথেষ্ট পরিণতি লাভ করেনি দেহের সঙ্গে। তার দৃষ্টি যেন প্রত্যক্ষকে দেখছে না, প্রত্যক্ষকে পার করে দেখছে। যেন রীতিমতো ছেলে মানুষ সে। গাড়ি থেকে নেমে পাশে দাঁড়িয়ে তন্ময় হয়ে কি যেন ভাবছিল এতক্ষণ। দীর্ঘ 8 বছর পর এ দেশ ছেড়ে চিরদিনের মতো চলে যেতে হচ্ছে তাকে। তাই বোধহয় ভাবাবেগে একটু অভিভূত হয়ে পড়েছে। বৃদ্ধের হঠাৎ প্রশ্নে একটু বিব্রত বোধ করে। গলার টাইটা ঠিক করে নিয়ে বললে, আমার হোল্ডল, ট্রাঙ্ক, অ্যাটাচি কেস আর হ্যাঁ আমার পেন্টিং কিটস। ফুল মার্কস, ফুল মার্কস। বৃদ্ধ হেসে ওঠেন পাইপটা ধরাতে ধরাতে। ওর চোখের ইঙ্গিতে ড্রাইভার ততক্ষণে খুলে ফেলেছে পিছনের ঢাকনাটা। কুলিরা মালপত্র তুলছে মাথায়। জ্বলন্ত দেশলাইয়ের কাঠিটা পায়ের নিচে পিষে ফেলে দিয়ে বৃদ্ধ এবার ওভারকোটের পকেট থেকে বার করে আনেন একটা মোটা ওয়ালেট। তার গায়ে ছোট্ট সোনালি অক্ষরে লেখা ডক্টর ভি সদারঙ্গনী। এমডি MMSN অক্ষরগুলো তাতে লেখা নেই। একগোছা 100 টাকার নোটের ভিতর থেকে খান 2 নোট বার করে প্রিয়র দিকে এগিয়ে ধরে বললেন,
এই দিল্লির একখানা টিকিট কিনে আনো তো। মাঝবয়সী অবাঙালি ভদ্রলোকটি সসম্ভ্রমে এগিয়ে আসেন। আমাকে দিন স্যার, আমি টিকিট কেটে আনছি। ডক্টর সদারঙ্গনী কোনো জবাব দিলেন না। ভর্ৎসনাপূর্ণ দৃষ্টিতে শুধু একবার তাকালেন সহকর্মীর দিকে। প্রসারিত হাতটা টেনে নিয়ে অপ্রস্তুত অ্যাসিস্ট্যান্টটি অস্ফুটে শুধু বলেন, আই এম সরি স্যার। টাকাটা প্রিয়ই হাত বাড়িয়ে নিল। গটগট করে এগিয়ে গেল স্টেশন কাউন্টারের দিকে। স্টেশনের বড় ঘড়িটার দিকে তাকিয়ে দেখল একবার। দেখল যে দেরিতে আসা ট্রেনের খবর লেখা কালো বোর্ডটার দিকেও। ঠিক সময়ই আসছে ট্রেন। সহজ গতিতে এগিয়ে গেল কাউন্টারের দিকে। পাশাপাশি দুটো ক্ষোভ। কি যেন ভাবল এক মুহূর্ত, তারপর এগিয়ে গেল আপার ক্লাস লেখা ক্ষোভটার দিকে। সেকেন্ড ক্লাস টিকিট চাইল একখানা, নয়া দিল্লির। টিকিট এবং চেঞ্জ পরখ করল, গুনে দেখল ভাঙানি নোটগুলো। অবশেষে যখন ফিরে এলো ওদের কাছে, ততক্ষণে কালো গাড়িটা পার্ক করা হয়ে গেছে। স্টেশনে ঘণ্টি বাজল। আগের স্টেশন ছাড়িয়েছে প্যাসেঞ্জার ট্রেনটা। মালপত্র নিয়ে কুলিরা চলে গেছে ভিতরে। ওর সঙ্গে যে দুজন এসেছেন ওকে ট্রেনে তুলে দিতে, তারা অপেক্ষা করছেন কোলাপসিবল গেটের কাছে। এতক্ষণে প্রিয় টিকিটখানা সযত্নে রেখেছে তার বুক পকেটে। ভাঙানি টাকার নোটের বান্ডিল ডক্টর সদারঙ্গনের হাতে দিয়ে হেসে বললে, আজ তাহলে নিতান্তই চললাম স্যার। এক মুখ ধোঁয়া ছেড়ে বৃদ্ধ নির্বিকারভাবে সংক্ষেপে শুধু বললেন, নো। প্রিয় চমকে ওঠে। ডক্টর সদারঙ্গনী শুধু বলেন, কুলিদের ডাকো, টিকিটখানা ফেরত দাও। আর কিছু বলেন না। জোরে জোরে পা ফেলে বেরিয়ে যান প্ল্যাটফর্ম ছেড়ে। সোজা গিয়ে বসেন কালো রঙের সেই গাড়িখানার পিছনের সিটে। প্রিয় রীতিমতো হতাশ হয়েছে। মাথার পিঙ্গল অবিন্যস্ত চুলগুলোর মধ্যে আঙুল চালিয়ে কী যেন ভাবল খানিক। মাঝবয়সী ভদ্রলোকের দিকে ফিরে বললে, কি হলো বলুন তো ত্রিবেদী সাব? ত্রিবেদী হাত দুটো উল্টে দিয়ে কাঁধে একটা ঝাঁকুনি দিলেন শুধু, অর্থাৎ ভাবখানা কি জানি। কিন্তু ওরা দুজনেই জানতেন এই আদেশ অমোঘ, এর আর নড়চড় নেই। আজ যাত্রা স্থগিত রাখতে হবে, কারণটা যাই হোক না কেন। ফিরিয়ে আনা হলো কুলিকে, ফেরত দেওয়া হলো টিকিটখানা। ফেলের খবর পাওয়া ছাত্র যেমন মুখ নিচু করে মাথা গলায় বাড়ির খিড়কির দরজায়, তেমনইভাবে মাথা নিচু করে প্রিয়দর্শী গুটি গুটি আবার গাড়িতে উঠে পড়ে। ডাক্তার সাহেবের পাশের আসনে নিশ্চুপ গিয়ে বসে। চোরা চাহনিতে একবার তাকিয়ে দেখে তার দিকে। গম্ভীরভাবে বসে আছেন তিনি, সামনের দিকে তাকিয়ে। মালপত্রগুলো আবার ওঠানো হলো পেছনের ক্যারিয়ারে। প্ল্যাটফর্মকে পিছনে ফেলে গাড়ি ফিরে চলে পিচ মোড়া সড়ক ধরে এঁকে বেঁকে। বাইরেটা এতক্ষণে বেশ ফর্সা হয়ে এসেছে। মানুষজনের চলাচলে শুরু হয়েছে ঝিমন্ত রাস্তার বুকে। পিচমোড়া সড়ক ছেড়ে ক্রমে গাড়ি নামল লাল কাঁকড়ে রাস্তায়। অবশেষে এসে থামল সেই চিরপরিচিত বড় গেটটার সামনে, যার দুপাশের দুটি পিলারকে যুক্ত করে খাড়া করা আছে একটি সাইনবোর্ডের সাঁকো, করুণাময়ী স্যাংচুয়ারি। দ্বারপাল ছুটে এসে সেলাম করল। তালা খুলে গাড়িটাকে ঢুকবার জন্য উন্মুক্ত করে দিল লোহার গেটটা। পাঁচিল ঘেরা কম্পাউন্ডে গাড়িটা প্রবেশ করা মাত্রই আবার বন্ধ হয়ে গেল লোহার গেট। সেই পরিচিত পরিবেশ, দারোয়ানের গুমটি, লাল কাঁকুড়ে রাস্তা, ফুলের কেয়ারি, পাম আর লতাবাহারের টব। বাগানে খান কয়েক কংক্রিটের বেঞ্চ পাতা। ডান দিকের পথটা চলে গেছে প্রধান বাড়িটার দিকে। একতলায় থাকেন অতিথিরা, সেখানে অফিসও। আর দ্বিতলে ডাক্তার সদারঙ্গনীর কোয়ার্টার্স এবং লাইব্রেরি। দ্বিতল বাড়িটাকে বাঁহাতে রেখে এগিয়ে গেলে একটা বাংলো প্যাটার্ন একতলা টালির বাড়ি, প্রিয়দের ডরমিটরি। তারই সামনে এসে অবশেষে গাড়িটা থামল। প্রিয় এতক্ষণ কোনো প্রশ্ন করেনি।
বাড়ি বাড়ি চোরা চাহনিতে দেখছিল নির্বিকার ডাক্তার সাহেবকে। মালপত্র নামানো হচ্ছে দেখে আর থাকতে পারল না, বললে, স্যার। তার চোখের দৃষ্টিতে যে প্রশ্নটা ফুটে উঠল তার জবাবে বৃদ্ধ বললেন, 1 নম্বর, তুমি কুলির নাম্বার প্লেট লক্ষ্য করনি। 2 নম্বর, তুমি যখন টিকিট কাটতে গেলে তখনই লক্ষ্য করনি কুলিটা মালপত্র নিয়ে কোন দিকে চলে গেল। আর 3 নম্বর, আজ 2 জন ভদ্রলোক তোমাকে সি অফ করতে স্টেশনে গিয়েছিলেন। তোমার উচিত ছিল তাদের জন্য 2খানি প্ল্যাটফর্ম টিকিট কেনা, তাই নয় কি? অপরাধীর মতো মাথা নিচু করে প্রিয়দর্শী বললে, হ্যাঁ স্যার, ঠিক কথা। আই এম রিয়েলি সরি। বেটার লাক নেক্সট টাইম। ওর পিঠটা চাপড়ে ডাক্তার সাহেব এগিয়ে গেলেন দ্বিতল বাড়িটার দিকে। সহকর্মী ত্রিবেদী সাহেবও গেলেন পিছু পিছু। গাড়ি গ্যারেজে উঠল। আবার একটা দিনের মতো পিছিয়ে গেল যাত্রা। প্রিয়দর্শী ফিরে এলো কল কোলাহল মুখর সেই পরিচিত ডরমিটরিতে। নাম করুণাময়ী স্যাংচুয়ারি হলেও এটা যে আসলে একটা উন্মাদ আশ্রম, প্রিয়দর্শী তা বুঝতে শিখেছে অনেক দিন। প্রথম যখন এখানে আসে, সে আজ বছর 8 আগেকার কথা। তখন অবশ্য এত কথা ভাববার মতো মানসিক অবস্থায় ছিল না ওর। ক্রমে ক্রমে সে অনেক কিছুই বুঝতে শিখেছে। ও জানে ওই দ্বিতল বাড়িটার একতলায় যারা থাকে তাদের অবস্থা অনেক খারাপ। তাদের মানসিক অবস্থার পারদচিহ্ন স্বাভাবিকতার অনেক নিচে। ওই বাড়ির দ্বিতলে থাকেন ডাক্তার সদারঙ্গনী, এই আশ্রমের যিনি প্রতিষ্ঠাতা ও প্রাণ। বিশেষ জাতের রোগীদের রাখেন কাছে কাছে, সর্বদা যেন তাদের চোখে চোখে রাখেন। যারা ক্রমশ সেরে ওঠে তাদের স্থানান্তরিত করা হয় সংলগ্ন ডরমিটরিতে, 3 কামরার বাংলো প্যাটার্ন টালির বাড়িটায়। প্রতি ঘরে 3 জন করে রোগী। না, রোগী নয়, রোগী শব্দটায় ডাক্তার সাহেবের ঘোর আপত্তি। প্রতি ঘরে 3 জন করে আবাসিক। এই ডরমিটরিতে প্রিয়দর্শী আজ 3-4 বছর বাস করছে। সেখানেই পায়ে পায়ে ফিরে আসে। সামনের বাগানের বেতের চেয়ারে শীতের রৌদ্রে মিস্টার পাণ্ডে ইংরাজি দৈনিক সংবাদপত্র পড়ছিলেন একাগ্রভাবে। দুনিয়ার যাবতীয় খবর পাণ্ডে সাহেবের নখাগ্রে। 2-3খানা দৈনিকপত্র তার পাশে থাক দেওয়া। একে একে সবগুলোই তিনি পড়বেন আদ্যন্ত। তারপর লাল নীল পেন্সিলে দাগ দেওয়ার পালা। প্রিয় জানে তারপর কাগজগুলো গুটিয়ে নিয়ে উনি যাবেন নিচের ঘরে। কাঁচি দিয়ে বিশেষ বিশেষ সংবাদগুলি কেটে আঠা দিয়ে সেঁটে রাখবেন তার বিভিন্ন ফাইলে। পাণ্ডে সাহেব পূর্বজীবনে ছিলেন সাংবাদিক। ভেঙ্কটেশ্বরমও তার নিত্য কর্মপদ্ধতিতে নিযুক্ত। খুরপি, জলের ঝাড়ি, কোদাল এসব নিয়ে বাগানে তিনি নেমে পড়েছেন। বাগান করার শখ ভেঙ্কটেশ্বরমের। আপন খেয়ালে গাছগাছরা নিয়ে আছেন। তাদের সঙ্গেই তার সুখ দুঃখের গল্প। আপন মনে একটা চারাগাছকে কি যেন বোঝাচ্ছিলেন তিনি। গাছের চারাটি মাদ্রাজি ভাষা যতটা বোঝে, প্রিয়দর্শী তার চেয়ে বেশি বোঝে না। হলকামরা থেকে গানের সুর ভেসে আসছে, রেডিও বাজছে সেখানে। গানের দিকে কারোর কান নেই, থাকেও না। একমাত্র ব্যতিক্রম পাণ্ডে সাহেব। তিনিই রেডিওটা খুলেছেন। অবশ্য তিনিও শুনছিলেন না। তিনি শুধু অপেক্ষা করছিলেন গানটা কখন থামবে। গান থামলেই শুরু হবে নিউজ। ওটা তার শোনা চাই চাই। বাগানের ও প্রান্তে একটা ভাঙা মোটর গাড়ির সম্মুখ ভাগটুকু দেখা যাচ্ছে। শুধু ড্রাইভারের সিটটা আছে, সামনের চাকা দুটো কাদায় পোঁতা। দুর্বাঘাস জন্মেছে রবার টায়ারহীন মরচে ধরা লোহার রিম দুটো ঘিরে। গাড়িটার পশ্চাৎভাগ নেই। ওই ড্রাইভারের ছোবড়া ওঠা গদিতে বসে আছেন মিস্টার ডেভিড। প্রাত্যহিক কাজে লেগে গেছেন সকালবেলাতেই। ফুল স্পিডে তিনি গাড়ি চালাচ্ছেন স্টিয়ারিং ঘুরিয়ে ঘুরিয়ে।
মুখ দিয়ে শব্দ করছেন অদ্ভুতভাবে, প্রচণ্ড বেগে গাড়ি চলার শব্দ। মাঝে মাঝে নিজেকেই উৎসাহ দিচ্ছেন আবার, ব্যাক আপ ডেভিড, চিয়ার আপ। বারান্দাটা অতিক্রম করে প্রিয়দর্শী অবশেষে এসে পৌঁছালো তার নিজের ঘরে। ইতিপূর্বেই তার মালপত্র চলে এসেছে ওর সিটে। প্রিয়র প্রত্যাবর্তনে ঘরের বাকি দুজন বাসিন্দা কিন্তু একটুও বিচলিত হলেন না। অবিনাশবাবু ওর রুমমেট একবার মুখ তুলে দেখলেন শুধু, তারপর আবার নির্বিকারভাবে দৃষ্টি নিবদ্ধ করলেন খাতায়। অতি মনোযোগের সঙ্গে কী যেন লিখে চলেছেন উনি একটা বাঁধানো খাতায়। ওদের 3 বাসিন্দা কামরার তৃতীয় আবাসিক মিস্টার ভান্ডারী এই সাত সকালেই রান্না চড়িয়েছেন। আলু, মূলো, কপি, টমেটো বিছিয়ে বসেছেন তরকারি করতে। পাশেই স্টোভে বসিয়েছেন ভাতের ডেকচি, তাতে ভাত ফুটছে। উপকরণের কমতি নেই, হাতা, খুন্তি, সাঁড়াশি, চাল, ডাল, নুন, তেল সব আছে। সাত সকালেই ওকে রান্না বসাতে হয়। ব্যাচেলার মানুষ, সকাল সকাল সপাক দুটি নাকে মুখে গুঁজে 9টার মধ্যে অফিস যেতে হয় তাকে। বহুদিনের অভ্যাসটা আজও ছাড়তে পারেননি তিনি। অফিস বসে অবশ্য 10টায়, কিন্তু উনি ঘণ্টাখানেক আগেই বরাবর অফিসে হাজিরা দেন। নিরিবিলিতে গতকালকার এরিয়ারগুলো সেরে ফেলতে সুবিধা হয় তাতে। তাছাড়া অন্যান্য কর্মচারীদের কাজটা বন্টনও করে রাখেন অফিসে বসার আগেই, যাতে ওরা এসেই কাজে বসে যেতে পারে। অত্যন্ত নিয়মানুগ পদস্থ কর্মচারী ভান্ডারী সাহেব। প্রিয় নিজের খাটে গিয়ে বসল। সেই ছোট্ট ঘরখানি, 3 দিকে 3খানা খাটপাতা, 3টি টেবিল, 3টি চেয়ার, 3 জনের আলাদা লকার। সেই পূবের জানলা দিয়ে ঘরে এসেছে সকালের রোদ। এই ঘরে ওই দুজন প্রতিবেশীকে জড়িয়ে তার সংক্ষিপ্ত জীবনের 3 বছর কেটে গেছে। তার আগে আরও 4-5 বছর ছিল দ্বিতল বাড়িটায়। কাল রাত্রে বিদায়ের প্রস্তুতি হিসেবে যখন জিনিসপত্র গুছিয়ে নিচ্ছিল, তখন কেমন যেন একটা মমতা বোধ জেগেছিল করুণাময়ী আশ্রমের এই ছোট্ট ঘরখানির জন্য, আফটার কেয়ার ডরমেটরির এই 3 বাসিন্দার টালির ঘরখানির জন্য। একে ছেড়ে যেতে কেমন যেন মন সরছিল না। অথচ আজ এই ঘরে ফিরে এসে তার একটুও ভালো লাগছে না। আজ সকালে যখন যাত্রা করে অবিনাশবাবু, তখন অঘরে ঘুমোচ্ছেন। ভান্ডারী সাহেব অবশ্য তারই আগে উঠেছিলেন। খুব ভোরে ওঠা ওর অভ্যাস। না হলে একা হাতে 9টার মধ্যে রান্না খাওয়া সেরে ঠিক সময়ে অফিসে হাজিরা দেওয়া কি সোজা কথা? যাওয়ার সময় ভান্ডারীর 2টি হাত ধরে প্রিয়দর্শী বলেছিল, চললাম। বেশ বেশ, বড় সাহেবকে বলবেন আমার ট্রান্সফারের কথাটা। আচ্ছা, বলবো। আপনিও অবিনাশদাকে বলবেন আমি চলে গেছি। হ্যাঁ হ্যাঁ, বলবো। অথচ ওকে ফিরে আসতে দেখে দুজনের কেউই বিশেষ বিচলিত হলেন না। এতদিনের রুমমেটের যাত্রা স্থগিত হয়েছে শুনে তাদের কেউ উৎফুল্ল হয়েছেন কিনা তাও বোঝা গেল না। অবিনাশের কলম চলতেই থাকে খসখস করে। ভান্ডারী ভাতের ঢাকনাটা খুলে হাতা দিয়ে নেড়ে দেন, তলাটা যেন না ধরে যায়। একটু জল ঢেলে দেন পিতলের ঘটি থেকে। রামদাস প্রাতরাশ নিয়ে এলো। প্রিয়দর্শীকে দেখে সে কিন্তু সত্যিই খুশি হয়ে উঠে বলেন, ফির লটায়া। প্রিয়দর্শী এতক্ষণে খুশি হয়ে উঠবার সুযোগ পায়। তার প্রত্যাগমনে অন্তত তাহলে একজন খুশি হয়েছে। বলে, হ্যাঁ রামদাস, আজ ফেল হয়ে গেলাম, কাল আবার চেষ্টা করে দেখা যাবে। টোস্ট, পোচ আর চায়ের সরঞ্জাম নামিয়ে রেখে রামদাস সহানুভূতি দেখায়, কাল হো যায়গা। মিস্টার ভান্ডারীকে ডাকা বৃথা। তিনি প্রাতরাশ খান না। সকাল 9টার মধ্যে ভাত খেয়ে যাকে অফিসে ছুটতে হয়, তার আবার প্রাতরাশ। প্রিয়দর্শী ডাকে, অবিনাশদা, সকালে কিছু কি খেয়েছেন? বা হাতটা তুলে অবিনাশবাবু ওকে গোল করতে বারণ করেন। রামদাস বলে, उन्हीं के वास्ते तो लाया था, आपका भी नाश्ता ला देती हूँ। প্রিয় অবিনাশবাবুকে তাগাদা দেয়, আরে বন্ধ করুন তো আপনার লেখা,
আসুন, খেয়ে নেবেন, আসুন। বিরক্ত হয়ে উঠে আসেন অবিনাশ সেন। প্রৌঢ় মানুষ, লম্বা ব্যাকব্রাশ চুল, ছোট্ট কপাল, ঘোলাটে দৃষ্টি। কলমটা বন্ধ করে উঠে আসেন, বলেন, দিলেন তো মুডটা নষ্ট করে। সেই কথার জবাব না দিয়ে প্রিয় বলে, আজ আমারও তো যাওয়া হলো না অবিনাশদা। কোথায়? বারে। কালকে আপনাকে বললাম না সব কথা? বললাম না যে আমাকে এরা ছেড়ে দিচ্ছে, আমি চিরদিনের জন্য চলে যাচ্ছি। হো হো করে হেসে ওঠেন কবি অবিনাশ সেন, বলেন, বদ্ধ পাগল মশাই আপনি, এখনো বিশ্বাস করেন ওই বুড়োর কথায়? সদারঙ্গনী আসলে একটি বাস্তু ঘুঘু, মিথ্যা স্তোক বাক্যে ভুলিয়েছে আপনাকে। ওর নামে একটা কবিতা লিখেছি, শুনবেন নাকি? প্রিয়দর্শী জবাব দেয় না, জানে জবাব দেওয়া বৃথা। গত 4 বছরে অন্তত 4000 কবিতা শুনতে হয়েছে তাকে, সবই অবিনাশের স্বরচিত। আপত্তি করে লাভ নেই, সম্মতি জানাবারও প্রয়োজন নেই। কবি অবিনাশ সেন অভুক্ত প্লেটটা সরিয়ে রেখে টেনে নেন কবিতার খাতাখানা। দেখতে দেখতে কেটে গেল শীতের এই ছোট্ট দিনটা। পরদিন প্রত্যুষে আবার নবোদ্যমে তৈরি হয়ে নিল প্রিয়দর্শী। আজ আর একসঙ্গে নয়, একটা ট্যাক্সিতে ওঠানো হলো ওর মালপত্র। ডাক্তার সাহেব বসলেন পিছনের কালো গাড়িটায়, সেটা চলল পিছু পিছু। প্রিয় নিজের মনে বলল, আজ আর কোনো ভুল করব না আমি, কিছুতেই না। সেই ছায়া ছায়া কুয়াশা, ঘোলাটে দৃষ্টি মেলা এক পায়ে খাড়া ল্যাম্প পোস্টের শাড়ি, ট্যাক্সির কাছে জমা শিশির, চিকচিক বিজলিবাতির প্রতিফলিত আলো। প্রিয় গম্ভীর মুখে বসে আছে ড্রাইভারের পাশে। ট্যাক্সি এসে দাঁড়ায় স্টেশন চত্বরে। মিটার দেখে ভাড়া মিটিয়ে দেয়, কুলিতে মালপত্র নামায়। কুলির নম্বর লক্ষ্য করতে আজ আর ভুল হয় না। ভুল করে না প্ল্যাটফর্ম টিকিট কাটতে। কুলির পিছন পিছন ওরা 3 জনে এসে প্রবেশ করে বিশ্রামাগারে। ডাক্তার সদারঙ্গনী বলেন, গাড়ি কি লেট আসছে নাকি? প্রিয় হেসে বলে, না স্যার, লক্ষ্য করেছি, তাও রাইট টাইমে আছে। বৃদ্ধ হাসলেন ওর হাসির ধরন দেখে। বিশ্রামাগারের প্রবেশপথে উঁকি মারে, চা গরম, চা গরম। চা খাবেন নাকি স্যার? যা শীত। হ্যাঁ, খাওয়াও 1 কাপ। 3 পেয়ালা চায়ের বরাত দিল প্রিয়। মানি ব্যাগ খুলে পয়সা মিটিয়ে দেয়। ব্যাগটা বন্ধ করে পকেটে রাখবার সময় দেখে নিল টিকিটটা ঠিক আছে কিনা। বৃদ্ধ একটা সিগারেট ধরালেন, একরাশ ধোঁয়া ছেড়ে বললেন, সত্যি তাহলে চললে? সেটা নির্ভর করছে আপনার উপরে স্যার। আমার উপরে? কেন? এখনই বলে বসতে পারেন, ফিরে চলো, তুমি অনেক কিছুই লক্ষ্য করনি। 1 নম্বর কুলিটার বাঁ চোখ টেরা কিনা, 2 নম্বর টিকিটবাবু উল্টো করে জামার বোতাম লাগিয়েছেন কিনা, 3 নম্বর চা গরমের চিবুকে একটা জরুল চিহ্ন আছে কিনা। প্রাণ খোলা হাসি হাসলেন ডাক্তার সাহেব। প্রিয়র পিঠে একখানা হাত রেখে বললেন, না না, আর ভয় নেই, তুমি একেবারে স্বাভাবিক, তুমি একজন নর্মাল মানুষ। এবার নির্ভয়ে এগিয়ে যাও সামনের পথে, মাথা উঁচু করে, বুক টান করে। কিন্তু তোমাকে যা যা বলেছি সব মনে আছে তো? আছে। প্রেমচাঁদ সিংজিকে যে চিঠিখানা দিয়েছি যত্ন করে রেখেছ তো? এবারও প্রিয়দর্শী নীরবে ঘাড় নেড়ে সায় দেয়। ট্রেনের ঘণ্টা বাজল। একটু ইতস্তত করে শেষ পর্যন্ত মনস্থির করে ফেলেন, বলেন, একটা কথা তোমাকে বলা হয়নি। আজ না হোক কিছুদিন পরে হয়তো তোমার মনে কতগুলো প্রশ্ন জাগবে। আমাদের শাস্ত্রে বলে, সেই সব প্রশ্ন যতদিন তোমার মনে না জাগছে ততদিন তা অযাচিত তোমাকে জানানো ঠিক নয়। অথচ হয়তো তোমার মনে যেদিন সেই সব প্রশ্ন জাগবে সেদিন আর আমাকে কাছে পাবে না।
ওদিকে কি দেখছো? তুমি আমার কথা শুনছো না? এদিকে শোনো। প্রিয়দর্শী মুখ ফেরায় না, কিন্তু নেতিবাচক ভঙ্গিতে মাথাটা নাড়ে। ডাক্তার সাহেব ওর হাতটা টেনে নিয়ে বলেন, অমন মন মরা হয়ে পড়েছ কেন? আজ তো তোমার আনন্দের দিন। একটা কথা বলবো স্যার। ডাক্তার সাহেব হেসে বললেন, একটা ছেড়ে 100টা কথা বলো না, কে আপত্তি করেছে? কিন্তু মুখখানা অমন পেঁচা মার্কা করে রেখেছো কেন? আপনি আমাকে চিঠিপত্র লিখতে বারণ করলেন কেন? আরে বাপরে, না না, ওইসব শৌখিন সংখ্যা আমার নেই। পেন ফ্রেন্ড শব্দটাতেই আমার কেমন একটা অ্যালার্জি আছে। কারোর চিঠি এলেই আমার কেমন গা হাত পা চুলকায়। এইসব কৌতুক তো আপনি আগেও করেছেন, কারণটা না জানাতে চান, বেশ থাক। তুমি তো দেখেছো কত ব্যস্ত থাকতে হয় আমাকে, সময়ই পাই না। অপ্রয়োজনে চিঠির কাগজে খেজুরে আলাপ করার মতো আমার সময় কোথায়? আমি তো বলিনি আপনাকে জবাব দিতে হবে, কিন্তু আমি যদি মাঝে মাঝে চিঠি লিখি, আমার খবরাখবর জানাই, তাতে আপনার এত আপত্তি কেন? চিঠি পড়তে আর কতটুকু সময় লাগে স্যার? এক মুহূর্তে চুপ করে থাকেন সদারঙ্গনী। কেমন যেন বিষণ্ণ লাগে তাকে। কি একটা ভেবে নিয়ে শেষে বললেন, তুমি তুমি একটা কথা ভুলে যাচ্ছ প্রিয়। তোমার মতো অনেক অনেক রোগীকে আমি চিকিৎসা করেছি। যতদিন তারা আমার হেফাজতে ছিল ততদিন তারা আমার খুবই স্নেহের পাত্র ছিল। নিজের বুকের পাঁজরের মতো দেখতাম তাদের। কিন্তু রোগ মুক্তির পর যেদিন তারা এখান থেকে ফিরে গেল, সেদিন থেকে তারা আমার কাছে শুধু ওই একজন লোক। না হলে অযথা ভারে পীড়িত হতে হতো আমাকে। হেডমাস্টার মশাই যদি সব প্রাক্তন ছাত্রের গ্রামার সিনট্যাক্সের দিকে নজর রাখবার শুভ বুদ্ধিতে সবাইকে চিঠিপত্রে যোগাযোগ রাখতে উৎসাহ দেন, তার অনিবার্য ফল হবে বর্তমান বৎসরের ছাত্রকুল আগামী বছরে আর প্রাক্তন হবে না। রোগ মুক্তির পরেও যদি রোগীর জীবনের জের আমাকে টেনে চলতে হয়, তাহলে আমার জীবনও দুর্বিষহ হয়ে উঠবে। এবার বেদন বিধুর হয়ে ওঠে প্রিয়দর্শী সুন্দর মুখখানা। বোধ করি তার মনে একটা ধারণা জন্মেছিল যে আর 5 জন আবাসিকের চেয়ে সে ডাক্তার সাহেবের হৃদয়ে নিবিড়তর আসন পেতেছে। পুত্রের মতো যাকে কৈশোর থেকে হাত ধরে পায়ে পায়ে পৌঁছে দিলেন যৌবনের সিংহদ্বারে, সেই আকৈশোরের খেলার সাথী, শিক্ষার গুরু, বস্তুত সেই পিতৃস্থানীয় ডাক্তার সাহেব যে বিদায় মুহূর্তে এই জাতীয় রূঢ় ভাষায় কথা বলতে পারেন, সেটাই ছিল প্রিয়দর্শীর আশঙ্কাতীত। আর সবচেয়ে সে আহত হয়েছে রোগী শব্দটায়। করুণাময়ী আশ্রমে কোনো আবাসিককে রোগী বলা হয় না, তার একমাত্র কারণ ডাক্তার সাহেবের নিষেধ। প্রিয়দর্শী জানত স্যাংচুয়ারি শব্দটা ডাক্তার সাহেবেরই চয়ন করা। ওরা আশ্রমিক, ওরা বোর্ডার, পেশেন্ট নয়। আজ ডাক্তার সাহেব যেন নিজেই ভুলে গেছেন নিজের আরোপিত আইন। ল মেকার নিজেই আজ ল ব্রেকার। প্রিয়দর্শী কোনো জবাব দেয় না। দূর দিগন্তের যে প্রান্তটার দিকে ছুটে গেছে রেল লাইন দুটো, সেই দিকেই তাকিয়ে থাকে অবোধ দৃষ্টি মেলে। মনোজগৎ নিয়েই যার কারবার, তিনি কি বুঝতে পারেন না প্রিয়দর্শী কি পরিমাণ আহত হয়েছে তার এই রূঢ় ভাষণে? ডক্টর ত্রিবেদী পর্যন্ত বিস্মিত, অথচ এর পরেও সদারঙ্গনী বলেন, তোমার চিকিৎসার জন্য যে অর্থ আমাকে দেওয়া হয়েছিল তা তো বহুদিনই নিঃশেষ হয়ে গেছে। তুমি তো জানো আমাদের অর্থের কত অভাব। যা কিছু করতে যাই টাকায় ঠেকে যায়। শেষের 2-3 বছর বস্তুত তুমি ছিলে আমাদের লায়াবিলিটি। এরপরেও যদি ডাকমাসুল আদায় করো বেয়ারিং চিঠি পাঠিয়ে। ডক্টর ত্রিবেদী আর নিজেকে সামলাতে পারে না। ডাক্তার সাহেব তো আর পাগল নন, পাগলের ডাক্তার। তিনি কি বোঝেন না? বলে, স্যার,
জানি ত্রিবেদী, বিদায় মুহূর্তে এসব রূঢ় সত্য কথাগুলো না বললেও চলতো, কিন্তু আমি তো আর মিথ্যে কথা বলছি না। প্রিয়দর্শী আমার ঘাট থেকে নেমে যাওয়ায় একটা সিট যে খালি হলো, এটা তো তুমিও অস্বীকার করতে পারো না। ত্রিবেদী যেন মরমে মরে যায়। প্রিয়দর্শীও যেন পাথরের মূর্তিতে পরিণত হলো। তার চিকিৎসার জন্য কে টাকা দিয়েছিলেন তা সে জানে না। সে অর্থ নিঃশেষিত হওয়ায় ডাক্তার সাহেব নিজের পকেট থেকে যে এখন খরচ করছেন, এতে তার বিন্দুমাত্র সংকোচ নেই। আদি যুগের সেই অজানা পরোপকারীর কাছেই বরং ওর সংকোচ আছে। ডাক্তার সাহেবের কাছে ওর আর লজ্জা কি? এই যে দিল্লির টিকিট উনি কেটে দিলেন, পকেটে গুঁজে দিলেন খানকয় নোট, এতে তো কোনো সংকোচ বোধ করেনি সে। বাপের কাছে হাত পাততে ছেলের কি সংকোচ হয়? কিছুক্ষণের মধ্যেই এসে পড়ল প্যাসেঞ্জার ট্রেনটা। মানুষজনকে নিয়ে যায় এ ঘাট থেকে ও ঘাটে। এক পরিচ্ছেদের উপর জবনিকা টেনে দিয়ে মানুষ খুলে বসে নতুন অধ্যায়। প্রিয়দর্শীর জীবনেও এই গয়া প্যাসেঞ্জার ট্রেনটা আজ নতুন সূচনা বয়ে এনেছে। এখনই ফেরিওয়ালার হাঁকডাকে সচকিত রাঁচি স্টেশনকে পিছনে ফেলে ট্রেনটা রওনা হয়ে পড়বে নতুন দিগন্তের সন্ধানে। যাত্রীর ভিড়, কুলিদের ছোটাছুটি, একটু আশ্রয়ের সন্ধান। দ্বিতীয় শ্রেণীর একটি কামরায় উঠে পড়ে প্রিয়দর্শী। জানলার ধারে জায়গা পায় বসতে। মালপত্র গুছিয়ে নিয়ে কুলিটাকে বিদায় দেয়। ডাক্তার সাহেবের ব্যবহারে সে মর্মাহত হয়েছে নিঃসন্দেহে, তবু এই শেষ মুহূর্তে তার তরফ থেকে সে কোনো দুর্ব্যবহার করবে না। মালপত্র গুছিয়ে রেখে ফিরে আসে। দাঁড়ায় ডাক্তার সাহেবের কোল ঘেঁষে। হুইসেল বাজল। ট্রেন এবার ছাড়বে। ত্রিবেদী এক পা এগিয়ে এসে করমর্দন করে বিদায়ী আশ্রমিকের সঙ্গে। অস্ফুটে বলে, ঈশ্বর তোমার মঙ্গল করুন। প্রিয়দর্শী মৃদু হাসল। হাতটা ছাড়া পেতেই হঠাৎ কি ভেবে নিচু হয়ে ডাক্তার সাহেবের পায়ের ধুলো নিয়ে বসে। সদারঙ্গনী বোধ করি এজন্য প্রস্তুত ছিলেন না। অভিভূত হয়ে পড়েন হঠাৎ। গাড়ি ছাড়ল। প্ল্যাটফর্ম ছেড়ে ধীরে ধীরে বেরিয়ে আসছে ট্রেনটা। প্রিয়দর্শী জানলা দিয়ে মুখ বাড়ায়। কুয়াশাটা ক্রমশ পাতলা হয়ে আসছে, তবু ক্রমশ দূরে সরে গিয়ে অস্পষ্ট হয়ে যাচ্ছে কলমখড়িত রাঁচি স্টেশন। ভিড়ের মাঝখানে মিলিয়ে গেল ডাক্তার সাহেবের রুমাল নাড়া হাতখানি। ওর জীবন নাট্যে একটা অঙ্কে জবনিকা পড়ল। এই অঙ্কের একটি ছোট গর্ভাঙ্ক কিন্তু বাকি ছিল, যেটুকু অভিনীত হলো প্রিয়দর্শীর প্রস্থানের পর। বাঁকের মুখে ট্রেনটা মিলিয়ে যেতেই ডক্টর ত্রিবেদী বলে ওঠেন, যাবার সময় ওই রূঢ় সত্য কথাগুলো নাই বা বলতে পারতেন স্যার। সদারঙ্গনীর চোখে বোধহয় কয়লার গুঁড়ো পড়েছিল। রুমাল দিয়ে চোখটা মুছতে মুছতে বললেন, ইউ আর অ্যান ওল্ড ফুল ডক্টর। রূঢ় সত্য আবার আমি কখন বললাম? ওগুলো তো নির্জলা মিথ্যা। আমার বুকের একখানা পাঁজর আজ খসে গেল। নাও চলো। কিন্তু যাবার কোনো লক্ষণ নেই ত্রিবেদীর। অবাক কণ্ঠে বলে, নির্জলা মিথ্যা? তাহলে? লম্বা লম্বা পা ফেলে সদারঙ্গনী গেটের দিকে এগিয়ে যান, যেন নিজের মনকেই প্রবোধ দেন, হি উড নাও হেট মি। আমাকে ঘৃণা করতে শুরু করলেই সে এই জীবনটাকে ভুলতে পারবে। যাত্রী বোঝাই দ্বিতীয় শ্রেণীর কামরার জানলায় মাথা রেখে প্রিয়দর্শী ভাবছিল তার ফেলে আসা জীবনের কথা, ওই করুণাময়ী আশ্রমের স্মৃতিচারণ। ডাক্তার সাহেব ওকে বারে বারে বলেছেন এই জীবনের কথাটা ভুলে যাবার চেষ্টা করতে। বলেছেন করুণাময়ীর প্রতি কোনো করুণাই যেন সে আর না রাখে। ও যে কখনো এখানে ছিল এই স্থূল কথাটাই বিস্তৃত হতে পারলে ওর পক্ষে মঙ্গল। তাহলেই সে সহজ স্বাভাবিক হয়ে উঠবে। ভুলবার চেষ্টা সে করবে, ক্রমে ভুলেও যাবে। কিন্তু এখন এই মুহূর্তটির সঙ্গে যে পূর্ব জীবনের নারীর যোগ রয়েছে, সদ্য হারানো জীবনের কথা কি কেউ ভুলে যেতে পারে? কবে, কেন, কিভাবে সে এসে এই উন্মাদ আশ্রমের বন্দরে নৌকা ভিড়িয়েছিল তা তার মনে নেই।
জ্ঞান হওয়া পর্যন্ত এই পরিবেশটাকেই সে নিজের বলে জেনেছে। বাপ মা ভাই বোন আর সকলের যেমন থাকে হয়তো তারও তাই ছিল, আছে, সে জানে না, তাকে জানানো হয়নি। সে জানে রামদাস বেহারাকে, ত্রিবেদী সাহেবকে, নার্স অলকাদিকে, চেনে অন্যান্য আবাসিকদের, সংবাদ বিশারদ পাণ্ডে, ভেঙ্কটেশ্বরম, হিসাব পাগল ভান্ডারী, কবি অবিনাশ আর গতির অগতি ডেভিড ড্রাইভারকে। আর চেনে ডাক্তার সদারঙ্গনীকে, যিনি ছিলেন ওর সখা, সচিব ও গুরু। ডাক্তার সদারঙ্গনী ওকে শুধু জীবনই দেননি, দিয়েছেন জীবিকাও। তারই দেওয়া পরিচয়পত্রখানি বুকে করে সে চলেছে নতুন জীবনের সন্ধানে। নতুন জীবন? হ্যাঁ, তাই তো। এখান থেকেই তার জীবন শুরু হলো। কে তার জনক? নিঃসন্দেহে আধুনিক মনোবিজ্ঞান। কিন্তু সে কথা অনুধাবন করবার মতো মানসিক প্রস্তুতি ছিল না এতদিন। আজ হয়েছে। তবু ওই কথাটা মেনে নিলেও মনে নেয়নি। কেমন যেন অস্বস্তি বোধ করে তা সত্ত্বেও। সান্ত্বনা পায় না। ডাক্তার সাহেব ওকে বারে বারে নিষেধ করেছেন অতীতের কথা নিয়ে সে যেন বেশি না ভাবে। কিন্তু তাকে সত্যি পারা যায়? আরোগ্য লাভের প্রথম অবস্থা থেকে সব কিছুই স্পষ্ট মনে আছে তার। ডরমিটরিতে উঠে এসেছে এই কবছর আগে। তার আগের জীবনটা ধোঁয়াটে, অথচ এই ডরমিটরিতে এসে পড়ার পর সব কথাই ওর মনে আছে। এটার নাম আফটার কেয়ার ডরমিটরি, অর্থাৎ এখানে তাদেরই থাকতে দেওয়া হয় যাদের অবস্থা অনেকটা স্বাভাবিক হয়ে এসেছে, যাদের মনের জট অনেকটা খুলে এসেছে। ছোট্ট একখানি ঘর, পুবের জানলা ঘেঁষা ওর খাট, 3 জন বাসিন্দা। ভান্ডারী সাহেব 7 সকালে উঠে রান্না চাপিয়ে দেন। রামদাস সকাল 6টার মধ্যে নিয়ে আসে বাজার, আলু, বেগুন, ভিন্ডি, বদি, শীতকালে কপি, টমেটো। নিরামিষাশী মানুষ। ভান্ডারী রামদাসের কাছ থেকে বাজারের হিসাবটা নিতেন। নয়া পয়সায় গলতি হলেও খেপে উঠতেন তিনি। লিখে রাখতেন খাতায়। জমা খরচ না মিললে রাত্রে ঘুম হতো না। তারপর তরকারি কোটা, রান্না চাপানো এবং বেলা 9টা বাজতে না বাজতেই আহারাদি মিটিয়ে অফিসে ছোটা। খেলাঘরের সে অফিসের জন্য অবশ্য ট্রাম বাস ধরতে হয় না। অফিস কাছেই। এই বাড়ির দক্ষিণের বারান্দায় পাতা আছে তার টেবিল, চেয়ার। পাশেই হোয়াট নট, র্যাকে সাজানো আছে মোটা মোটা খাতা, ফাইল, লেজার বুক, ক্যাশ বুক, কন্ট্রাক্ট অ্যাকাউন্ট, স্টক লেজার, ট্রান্সফার এন্ট্রি, অর্ডার বই ইত্যাদি ইত্যাদি। রাজ্যের হিসেব নিয়ে তিনি বসতেন। কোথা দিয়ে কেটে যেত কর্মক্লান্ত দিন। রামাইয়া ছিল পূর্বজীবনে টাইপিস্ট কাম ক্লার্ক। সে বসে বসে ভান্ডারী সাহেবের চিঠি টাইপ করত। ভান্ডারী কম্পেয়ার করে ইনিশিয়াল দিয়ে দিতেন অফিস কপিতে। তারপর সেগুলো চলে যেত আবার ত্রিবেদীর কাছে। সাহেবের সই চাই। ত্রিবেদী ছিলেন ওদের খেলাঘরের অফিসের সাহেব। সদাশিব ভান্ডারীর কাছে তিনি হচ্ছেন ডিভিশনাল ইঞ্জিনিয়ার এবং রামাইয়ার কাছে তার পরিচয় হেডমাস্টার মশাই। তার কারণ সদাশিব ভান্ডারী পূর্বজীবনে ছিলেন ডিভিশনাল অ্যাকাউন্টেন্ট এবং রামাইয়া ছিল বুঝি কোনো হাই স্কুলের টাইপিস্ট কাম ক্লার্ক। রামাইয়ার গোটা ইতিহাসটা জানা নেই, কিন্তু এক ঘরের বাসিন্দা সদাশিব ভান্ডারীর ব্যাপারটা প্রিয়দর্শী ভালোভাবেই জানতে পেরেছিল। ত্রিবেদী সাহেবই বলেছিলেন ওকে, সদাশিব ব্যাচেলার, বছর 30-35 বয়স হবে। কনফার্মড ব্যাচেলার নন, কিন্তু তিনি ছিলেন সেন্ট্রাল পিডব্লিউডির একজন কনফার্মড ডিভিশনাল অ্যাকাউন্টেন্ট। বরাবর সুনাম কিনেছেন যেখানে গেছেন। ভান্ডারী সাহেবের বাবা হঠাৎ চিঠিতে জানালেন যে একটি সুলক্ষণা কন্যাকে পছন্দ হয়েছে তার। মেয়েটি ভান্ডারীর অপরিচিতও নয়। ভান্ডারী যেন ছুটি নেওয়ার চেষ্টা করে। বিবাহের দিন স্থির করতে চান তিনি। সদাশিব অনুমানে বুঝলেন কন্যাটির পরিচয়, কারণ তার ভগ্নির চিঠিও তিনি পেয়েছিলেন। জবাবে উনি লিখে পাঠালেন মার্চ মাস পার না করে এপ্রিলের 3য় সপ্তাহের আগে তার পক্ষে জমির আহ্বানেও সাড়া দেওয়ার সময় নেই। তা প্রজাপতি তো কোন ছাড়। শুভ দিনটা এপ্রিলে ঠেলে দেওয়ার সুপারিশ করলেন তিনি। তাই স্থির হল। সহকর্মীরা লক্ষ্য করে কর্মব্যস্ত সদাশিব ভান্ডারী কাজের অবসরে মাঝে মাঝে গুনগুন করে গান ভাজছেন। খুশিয়াল হয়ে উঠেছেন রঙিন দিনের স্বপ্নে। ঠিক এই সময়ই নেমে এলো বজ্র। ক্যাশিয়ার ছুটি নিল। সদাশিবকে নিতে হলো দ্বৈত দায়িত্ব।
কোথা দিয়ে কী যে হলো টের পেলেন না। হঠাৎ দেখলেন ক্যাশে ৮,৮৩২ টাকার ঘাটতি। মার্চ ফাইনাল চলেছে। রাত 10টা পর্যন্ত কাজ করে বিল পাশ করেছেন দক্ষ কর্মচারী। কোন ছিদ্রপথে কর্মক্লান্ত মানুষটার অসাবধানতায় ক্যাশ চেস্টে প্রবেশ করেছিল শনি? থানা, পুলিশ, ভিজিলেন্স, শেষ পর্যন্ত সদাশিব ভান্ডারী এসে আশ্রয় নিলেন রাঁচির করুণাময়ী স্যাংচুয়ারিতে প্রিয়দর্শীর রুমমেট হিসেবে। টম ডেভিডের পূর্ব ইতিহাসটাও জানা আছে ওর। মোটরগাড়ি সুদক্ষ ড্রাইভার ছিল সে। 20 বছরের নিদাগ লাইসেন্স, হেভি এবং লাইট ভেহিকেলসের। ওর নিয়োগকর্তার কী দুর্মতি হলো, নাম লেখালেন দূরপাল্লার একটি প্রতিযোগিতায়, এন্ডিওরেন্স ড্রাইভ, কলকাতা থেকে রাঁচি। নিয়তিই যেন টানছিল তাকে কলকাতা থেকে রাঁচির দিকে। কলকাতা থেকে প্রচণ্ড বেগে দুজনে এসে পৌঁছলেন রাঁচির কাছাকাছি, কিন্তু শেষ রক্ষা হলো না। কোনো এক বাঁকের মুখে লুকিয়েছিল একটা মারাত্মক পরিহাস। দুর্ঘটনায় শেষ হয়ে গেল একজনের দূরপাল্লার পাড়ি জমাবার শখ। দূরতর পাল্লার পথ ধরলেন তিনি। আর ডেভিড এসে আশ্রয় নিল করুণাময়ী নিকেতনে। বাতিল গাড়ির স্টিয়ারিং ধরে এসে আজও গাড়ি চালায়। চাকা চলে না, কিন্তু ওর মন চলে। মাঝে মাঝে অদ্ভুত রকম শব্দ করে মুখ দিয়ে, দ্রুত গতিতে গাড়ি চলার শব্দ। নিজেই নিজেকে উৎসাহ দেয়, বাক আপ ডেভিড, ড্রাইভ অ্যালং। অবিনাশদারও নিশ্চয়ই ওই ধরনের কোনো পূর্ব ইতিহাস আছে। আর শুধু অবিনাশ সেনই বা কেন, ভেঙ্কটেশ্বরম, পাণ্ডে, বাহাদুর, রামাইয়া, স্বরূপ সিং, জীবনলাল, ওদের সকলেরই আছে এমনই একটা না একটা ইতিকথা। স্বাভাবিক সুস্থ সাধারণ মানুষ হয়েই ওরা এসেছিল এই দুনিয়ায়। তারপর নিয়তি ওদের নিয়ে উদ্ভট একটা খেলা খেলেছে। ধাক্কা লেগেছে ওদের মস্তিষ্কে। মুহূর্তেই বদলে গেছে দুনিয়ার রূপ ওদের চোখে। রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শময় এই পৃথিবী আদ্যন্ত বদলে গেছে ওদের মানুষ লোকে। ওরা কি ভাবে, কি করে, কিছুরই ঠিক ঠিকানা নেই। আমরা আর ওদের নাগাল পাই না। আর আমরা যে ওদের বুঝি না, এই সোজা কথাটাকে অস্বীকার করার জন্য আমরা সহজ সমাধানের আড়ালে আত্মগোপন করি, বলি ওরা পাগল। ভারী সুন্দর একবার জবাব দিয়েছিল এই প্রশ্নের প্রিয়দর্শী নিজেই। মাঝে মাঝে আবাসিকদের আত্মীয় স্বজন আসেন আশ্রম দেখতে। যার ছেলে বা যার স্বামী এই আশ্রমে এসে আটকে পড়েছে, তারা এসে সেই নিকট আত্মীয়কেই শুধু দেখে যান। অন্য সব পাগলদের দেখবার মতো মনের অবস্থা তাদের থাকে না। চোখের জলে দৃষ্টি তাদের ঝাপসা হয়েই থাকে। কিন্তু অনেক সময় তাদের সঙ্গে আসেন এমন কেউ কেউ যারা পাগল দেখতেই আসেন। এরা হচ্ছেন সেই জাতের জীবন রসিক যারা চিড়িয়াখানায় গিয়ে হিপ্পোর হাতে থান ইট ফেলে দিয়ে হো হো করে হাসেন, অন্তরীণ শিম্পাঞ্জির বন্দি আবাসে জ্বলন্ত সিগারেট ছুঁড়ে দিয়ে মজা দেখেন। এমনই একজন জীবনরসিক এসেছিলেন অবিনাশ তার স্ত্রীর সঙ্গে। তিনি নাকি অবিনাশদার শালী। দিদির সঙ্গে তিনিও এসেছিলেন জামাইবাবুর পাগলামি দেখতে। ত্রিবেদী সাহেব নিয়ে এসেছিলেন ওদের। অবিনাশদার স্ত্রীর দু চোখে জল। কোনো দিকে তাকিয়ে দেখার মতন অবস্থায় তিনি ছিলেন না, কিন্তু কৌতূহলী শ্যালিকা খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিলেন ভান্ডারীর রন্ধন কার্য আর প্রিয়দর্শীর নিশ্চুপ শুয়ে থাকার ভঙ্গিমা। ওদের সামনেই অনায়াসে তিনি ত্রিবেদীকে সহজ ভাষায় প্রশ্ন করলেন, এই দুজনের পাগলামি কী ধরনের? ত্রিবেদী লজ্জা পেলেন। ভান্ডারী অবশ্য কানে তোলেননি এই প্রশ্ন। তিনি তখন অন্য রাজ্যে অফিস টাইমের ব্যস্ত মানুষ। কিন্তু আপাদমস্তক জ্বলে উঠেছিল প্রিয়দর্শীর। ভান্ডারীর তরকারি কাটা ছুরিটা তুলে নিয়ে এক লাফে এসে পড়েছিল সামনে। বলেছিল, আমি হচ্ছি খুনি পাগল। ত্রিবেদী বিচলিত হননি। তিনি জানেন প্রিয়দর্শী সম্পূর্ণ স্বাভাবিক। মহিলাটির অশালীন প্রশ্নে সে ক্ষেপে গেছে। হেসে সরে দাঁড়িয়েছিলেন তিনি। চিৎকার করে খাটের ওপর শুয়ে পড়েছিলেন অবিনাশদার শালী, আত্মরক্ষার ভঙ্গিতে 2 হাত সামনে বাড়িয়ে দিয়ে। ছুরিখানা ভান্ডারীকে ফেরত দিয়ে প্রিয়দর্শী হেসে বলেছিল, জামাইবাবুর পাগলামি দেখবার শখ হয়েছে ভালো কথা, তা অন্য সকলের দিকে এত নজর কেন? মজা দেখবার শখ থেকে সার্কাসে যাবেন, চিড়িয়াখানা যাবেন, জেলখানা অথবা পাগলা গাড়োতে দেখতে আসবেন না, বুঝেছেন? তারপর ত্রিবেদীর দিকে ফিরে বলেছিল, ডাক্তার সাহেবকে বলবেন
কোনো বোর্ডারের আত্মীয় স্বজন এলে এরপর থেকে অফিসে ইন্টারভিউয়ের ব্যবস্থা করতে। মরমে মরে গিয়েছিলেন অবিনাশদার শালী, কিন্তু এরপর থেকে অফিস ঘরের মধ্যেই ভিজিটার্সদের দেখাশোনা করার ব্যবস্থা হয়েছিল। কড়া হুকুম জারি করেছিলেন সদারঙ্গনী। এমনকি খবরের কাগজের একদল রিপোর্টার একবার এসেছিল ওর চিকিৎসা পদ্ধতির বিষয়ে অনুসন্ধান করতে। তাদেরও ভিতরে আসতে দেওয়া হয়নি। কি যেন ভাবছিল সে। হ্যাঁ, সকলেরই আছে একটা করে অতীত ইতিহাস, মানসিক ভারসাম্য হারিয়ে ফেলার একটা মূল কারণ। এ থেকে সহজ অনুসিদ্ধান্তে এসেছিল সে যে তার নিজেরও নিশ্চয়ই একটা ইতিহাস আছে। 17 বছর বয়সে সে যখন করুণাময়ী উন্মাদ আশ্রমে প্রথম আশ্রয় নিয়েছিল, তখন সেও নিশ্চয়ই সঙ্গে করে নিয়ে এসেছিল ওই জাতীয় একটা অতীত ইতিহাস। কি তা প্রশ্ন করেছে, কিন্তু উত্তর মেলেনি। ত্রিবেদী সাহেব পরে এসেছেন, কিন্তু ডাক্তার সদারঙ্গনী তো ওই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা। ডাক্তার সাহেব নিশ্চয়ই জানেন ওর আদি যুগের কথা। বলেননি। তিনি বলতেন, পিছনের দিকে তাকিও না প্রিয়, পিছনের কথা ভুলে থাকার মধ্যেই আছে তোমার মঙ্গল, তোমার মুক্তি। ডাক্তার সদারঙ্গনীকে অত্যন্ত শ্রদ্ধা করত, এখনো করে। এই সেদিনও বলেছিল, আপনার সঙ্গে চিঠিপত্রে যোগাযোগ রাখব, যখনই আঘাত পাবো জীবনে আপনার কাছে ফিরে আসব। ডাক্তার সাহেব চমকে উঠে বলেছিলেন, না, তোমাকে বারে বারে বারণ করেছি, তবু তোমার মনে থাকে না। আমার সঙ্গে কোনো যোগসূত্র রাখবার চেষ্টা করো না। তুমি যে এখানে কোনোদিন ছিলে, এই স্থূল কথাটাকেই ভুলে যেতে চেষ্টা করো। ডাক্তার সাহেবের প্রতিটি উপদেশ ও অক্ষরে অক্ষরে মেনে চলার চেষ্টা করে। শুধু এই একটি বিষয় ও সংযত করতে পারে না নিজের মনকে। নির্জন আকাশে সে ঘুরে ফিরে ভাবতে বসত তার হারিয়ে যাওয়া অতীত ইতিহাসের কথা। আস্তে আস্তে হাত বুলাতো বাম ভ্রুর উপর কাটা দাগটায়। ওর দৃঢ় বিশ্বাস ওই কাটা দাগটার সঙ্গে ওর অতীত ইতিহাস নিবিড়ভাবে জড়িত। ওর ধারণা যে কঠিন আঘাতে অতীত জীবনটাই হারিয়ে গেছে ওর স্মৃতি থেকে, সেই আঘাতের চিহ্নটাই জেগে আছে ওর বাম ভ্রুর উপরে। প্রিয়দর্শীর নামকরণ কে করেছিলেন তা সে জানে না, কিন্তু অনেকের চোখের আয়নায় ও দেখেছে, অনেকের দৃষ্টির নীরব ভাষায় ও বুঝতে শিখেছে যে সে নামকরণ স্বার্থক। সত্যই দেবদুর্লভ শান্ত সৌম্য চেহারা তার, শুধু কপালের ওই গভীর ক্ষতচিহ্নটা, হ্যাঁ, সেই পুচিরও পুরাতন উপমাটাই মনে পড়িয়ে দেয়, যেন চাঁদের কলঙ্ক। আজও ট্রেনের জানালায় মাথা রেখে কপালের কাটা দাগটায় হাত বুলাতে বুলাতে ভাবছিল, এই দাগটা এলো কোথা থেকে, এলো কেমন করে। ওর পক্ষে সবচেয়ে মুশকিল এই যে পিছনের দিকে তাকিয়ে ও বড় অল্প দূর পর্যন্ত দেখতে পায়, খানিকটা আলো আঁধারি, তারপরেই সব ঝাপসা। ডাক্তার সাহেবকে একবার সরাসরি প্রশ্ন করেছিল, আচ্ছা, এই দাগটা এলো কেমন করে? উত্তরে উনি হেসে বলেছিলেন, মাধ্যাকর্ষণের মূল উৎস কোথায়? পৃথিবীতে প্রাণ এলো কেমন করে? আর মানুষ মরে গেলে তার আত্মা বেঁচে থাকে কি না, এইসব কথা না জেনেও যদি কোটি কোটি মানুষের হাজার হাজার বছরের জীবন কেটে গিয়ে থাকে, তাহলে কপালের ওই ছোট দাগটা তোমার পড়াতে কেমন করে জুটেছিল তা না জেনেও তোমার একটা জীবন কেটে যাবে। তিনি ভুল বলেছিলেন, হ্যাঁ, নিছক ভুল। তখন মাথাটা এত পরিষ্কারভাবে খেলতো না, না হলে প্রিয়দর্শী এইভাবে এড়িয়ে যেতে দিত না তাকে। তখন কিন্তু এত কথা ভাববার মতো ক্ষমতাও ছিল না তার। ভাবতে পারলেও ভাষায় প্রকাশ করে গুছিয়ে বলতে পারত না। পারলে সে বলতো, বুনিয়াদের ভারবাহী ক্ষমতাটা জানা না থাকলে মন্দির শীর্ষে মঙ্গল কলস বসানোর হিম্মত হবে কি করে? চিত্রপটটা ক্যানভাস, কাগজ না টেরাকোটা জানা না থাকলে শিল্পীর বার্ণিকা ভঙ্গ কোন কাজে লাগবে? কিন্তু আজ আর সেই প্রশ্ন করবার উপায় নেই। বুনিয়াদের কথা আর জানা যাবে না। গাঁথনি যে অনেক দূর এগিয়ে গেছে। বুনিয়াদের কালো গর্তটা ভরে গেছে নিরেট অন্ধকার মাটির স্তূপে। আবছা আবছা মনে পড়ে কয়েকটা বিচ্ছিন্ন দৃশ্য। নদীর ধারে সারি সারি পাষাণ রানা, শিবের মন্দির, সরু গলি, পাথর বাঁধানো পাথরের গাঁথনির দেওয়াল, কার্নিশে অসংখ্য পায়রা, ডানহাতি পাষাণ প্রাচীরে একটা ঢুন্ডি গণেশ,
মূর্তিটার গায়ে টাটকা রক্তের মতো চাপ চাপ সিঁদুর, তেলগোলা সিঁদুর, আর পাশ দিয়ে একটা অন্ধ গলি। গলির মুখে বসে ভিক্ষা করে অন্ধ বুড়ি একজন। কিন্তু এসব কি সত্যি ওর দেখা দুনিয়ার ছবি? এই চিত্রপটে সত্যি কি একদিন সশরীরে বিচরণ করেছে সে? কি জানি। অবিনাশবাবুর তাগাদায় ওকে মাঝে মাঝে গল্প লিখতে হতো। অবিনাশদার মাসিক পত্রিকায় ছাপা হতো সেসব গল্প। এখন অবশ্য বুঝতে পারে কোনোদিনই সেসব ছাইপাশ ছাপাখানার মুখ দেখেনি। ওরা ভুলে গেলে রামদাস সেসব কাগজ ফেলে দিয়ে এসেছে বাইরের ডাস্টবিনে। অথচ তখন ওরা রাত জেগে গল্প কবিতা লিখত, মাসের পয়লাতে যাতে পত্রিকাটা ঠিকমতো বার করা যায়। প্রিয়দর্শী কভার ডিজাইন করত, কবিতা লিখত, গল্পের হেডপিস আঁকত। সেই সব গল্পের পটভূমিগুলোও ওর মনে তালগোল পাকিয়ে গেছে। সেই সব গল্পের প্লট ওর চিন্তা জগতে জটিলতা সৃষ্টি করেছে নানানভাবে। উত্তম পুরুষের যে শিকারের গল্প লিখেছিল, মনে ভাবে সেই শিকারের পরিবেশে ও সত্যিই গেছে বুঝি একদিন। আগে খুব অবাক হতো, আজকাল আর হয় না। এখন সে অনেক কিছুই বুঝতে শিখেছে। মনোবিজ্ঞানের খানকয় পপুলার বই ত্রিবেদী সাহেবের কাছ থেকে নিয়ে পড়েছে। ও জানে একে বলে প্যারামনেশিয়া। কৈশোরে অথবা বাল্যের অনেক বই পড়া অভিজ্ঞতাকে ওর মনে হয় বুঝি নিজের জীবনের ঘটনা। অনেক নিজের লেখা গল্পকে মনে হয় জীবন ইতিহাসের অংশ। তা সে যাই হোক, কি যেন ভাবছিল সে? হ্যাঁ, সেই পাথর বাঁধানো সরু গলিটার কথা। এই গলিতেই থাকতো নাকি ওরা? বিরাট বড় একখানা দোতলা বাড়ির একতলার কুঠুরির ছবি মনে পড়ে। স্যাঁত স্যাঁতে অন্ধকার একটা গর্ত যেন। জানলা ছিল না সেই ঘরটায়। চৌকো পাথরের হিমহিম মেঝে, ইঁদুর আর আরশোলার রাজত্ব। ওই ঘরেই ছিল একটা শিবলিঙ্গ। বোধহয় ঠাকুরঘর ছিল কোনো যুগে। এই অন্ধ কুঠুরিখানি ছিল ওদের ঘর। এইখানেই থাকতো প্রিয়দর্শী আর তার মা। মা, তার মা। সব ভুলে গেলেও মায়ের কথা সে ভোলেনি, ভুলতে পারবে না। মায়ের চেহারাটা স্পষ্ট মনে আছে ওর, অন্তত 25 বছর আগেকার মায়ের চেহারাটা। মায়ের মূর্তিটার উপর বিস্মরণের কুয়াশা নামতে পারেনি। কারণও আছে, ওই স্মৃতিটুকু জিয়ে রাখার মতো একটা উপকরণও ও পেয়েছিল। প্রিয়দর্শীর হারিয়ে যাওয়া অতীতের সিংহদ্বারের ওই একটি চাবিকাঠি সে পেয়েছে ডাক্তার সদারঙ্গনীর কাছ থেকে। মায়ের একখানা ছবি, ফটো। তবে মায়ের ফটো নয়, তেল রঙে আঁকা ছবির ফটো। ক্যানভাসের উপর আঁকা তেল রঙের একটা অপূর্ব পোর্ট্রেট। কার আঁকা তা জানার উপায় নেই। ছবির নিচে চিত্রকরের নামের দুটি আদ্য অক্ষর শুধু পড়া যায়, HR। আর আছে একটা তারিখ। সেটা নিয়ে গবেষণা করলে বোঝা যায় ছবিটার বর্তমান বয়স 25-26, অর্থাৎ প্রায় প্রিয়দর্শী সমবয়সী ছবিটা মায়ের কুমারী জীবনের আলেখ্য। ফলে প্রিয়দর্শী এইটুকু অনুসিদ্ধান্তে এসেছে যে মায়ের বিবাহিত জীবনের একেবারে প্রথম পর্যায়ে ওর জন্ম। ভাই বোন ওর আর কেউ আছে কিনা তা সে জানে না, কিন্তু এইটুকু আন্দাজ করেছে তা যদি কেউ থাকে তবে সে তাদের বড়দা। তবু যে মাকেও হারিয়েছে মাত্র 17 বছর বয়সে, যে মায়ের অস্পষ্ট আকৃতি ও আজও মনে করতে পারে, তার সঙ্গে ওই ছবিটার আশ্চর্য সাদৃশ্য। ফটোটা পোস্ট কার্ডের মাপে, কিন্তু মনে হয় মূল প্রতিকৃতিটা ছিল ছোটোখাটো একটা জানালার মাপে। ফটোতে শুধু সাদা আর কালো। বুঝবার উপায় নেই কী রঙের শাড়ি পরেছিল তার মা, কী রঙের ব্লাউজ। যেমন জানবার উপায় নেই কেন তার ঠোঁটের কোণায় ওই লাজুক বাঁকা হাসি। মূল প্রতিকৃতিটা কোথায় আছে কে জানে, কোনোদিন হয়তো জানাই যাবে না সে কথা। তবে ওই অজ্ঞাত চিত্রকরের উদ্দেশ্যে মনে মনে মাথার টুপি খুলেছে প্রিয়দর্শী আর্টিস্ট। অপূর্ব দক্ষতা ছিল সেই অজানা চিত্রকরের। হুবহু অনুকরণ মাত্র নয়, মায়ের চরিত্রের যে ব্যঞ্জনা, তার ব্যক্তিত্বের যে মূল প্রতিবেদন, তা অতি সুন্দরভাবে ফুটে উঠেছে তুলির প্রতিটি নিখুঁত টানে। চাপা ঠোঁটের কোণায় চাপা হাসি, না ঠিক ঠোঁটের কোণাতেও নয়, কাজল কালো চোখের দৃষ্টিতে। ওস্তাদজি বলতেন,
এই ছবি যার তুলিতে পয়দা হয়েছে তিনি তোমার আমার মতো মামুলি পটুয়া নন। তিনি ভ্যান গগের স্বগোত্র। ওস্তাদজি ওর গুরু। ডাক্তার সাহেবের অনুরোধে তিনি প্রিয়দর্শীকে ছবি আঁকা শেখাতে আসতেন। ভবঘুরে মানুষ 2-4 মাস অন্তর এসে বলতেন, কই হে, কি কি এঁকেছ ইতিমধ্যে বার করো তো। ছবিখানা সে রোজ দেখে, সময় পেলেই দেখে। মনে মনে বিশ্বাস করে ওই পোস্টকার্ড মাপের ছবিখানা থেকেই একদিন বেরিয়ে আসবে ওর মা, যে মাকেও হারিয়েছে মাত্র 17 বছর বয়সে। হ্যাঁ, হারিয়েছে বই কি, এইটুকু নির্মম সত্য জানাতে কার্পণ্য করেনি ডাক্তার সাহেব। বলেছিলেন ওর মা মারা গেছেন। কোথায়, কেমন করে, কিভাবে, তা অবশ্য বলেননি। তাজের স্বপ্ন উপন্যাসের আজকে শুনলেন আপনারা প্রথম পর্ব। দ্বিতীয় পর্ব নিয়ে খুব শিগগিরই আসছি। যারা নতুন এসেছেন আজকে আমার চ্যানেলে, যদি গল্প পাঠ ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। প্রথম পর্বটি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না কমেন্টসে। ভিডিওতে লাইক দেবেন। নারায়ণ সান্যালের এর আগেও আমি অনেক মনস্তাত্ত্বিক উপন্যাস পাঠ করেছি, যদি ইচ্ছা হয় তাহলে শুনতে পারেন। আজকে এই পর্যন্তই। নমস্কার, সবাই ভালো থাকবেন।